আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কি আলোচনা করবে একটু পরে বলছি, বাট আমি আপনাকে আগে যেটা দেখাতে চলেছি সেটা আগে দেখেন। আপনি কি পর্যায় সারণী অর্থাৎ মেন্ডেলিভ স্যার আর তার আদিকালে যে পর্যায় সারণীটা দিয়ে গেছিলেন ওইটা পর্যায় সারণী দেখেছেন? এই যেটা, এই পর্যায় সারণী সহকারে আজকে আমরা এমন কিছু গোপন গোপন তথ্য জানবো বা এমন কিছু ট্রিক্স জানবো যা আপনার পরীক্ষার হলে আপনাকে এই চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ কমন পেতে ইনশাল্লাহ অনেক বেশি সাহায্য করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে আজকে কি আলোচনা করছি? রসায়নের চতুর্থ অধ্যায় থেকে টপ 25 বুলেট এমসিকিউ আপনাদের জন্য একদম ফ্রিতে এটা নিয়ে আসছি, আপনারা জানেন। আর আমি আপনাদেরকে বারবারই বলি যে এটা শুধুমাত্র 25টা এমসিকিউ নয়, বরং 25টা ক্যাটাগরি। যে 25টা ক্যাটাগরি আপনি যখন করতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনার ভেতরে একটা অন্য রকম জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কথা না বাড়িয়ে যেতে চাই, বাট আমি এটার লাস্টে একটা পরীক্ষা রাখবো। যারা যারা পরীক্ষাতে মানে 5 নম্বরের পরীক্ষা নেব, যারা যারা 5 পাবেন তারা তারা আমার পক্ষ থেকে 1 কেজি ধনিয়া পাতা নিয়ে যাবি। আর যারা যারা 4 পাবি তারা তারা আমার পক্ষ থেকে একটা ডাব শ্যাম্পু নিয়ে যাবি। যারা যারা 3 পাবি তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না। তা কারণ তুই এখনও প্রস্তুতি কমপ্লিট করস নাই, তার মানে তোর প্রস্তুতি ভালো করে কমপ্লিট করা উচিত। বিগত 10 বছরের এমসিকিউ আমরা এখন বিশ্লেষণ করে যে 25টা ধরন বের করেছি, চলেন আমরা সেগুলো সমাধানে চলে যাই। 1 নম্বর এমসিকিউ হচ্ছে যে মুখস্থ টাইপেরই। এখন কি বলেছে এখানে? পর্যায় সারণীর অষ্টক সূত্র কে দিয়েছিলেন? দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, ডোবেরাইনের কি ছিল? ত্রয় সূত্র ছিল। মেন্ডেলিভ তার পুরো পর্যায় সারণীটা সম্পর্কে ধারণা দিয়ে গেছেন, বাট জন নিউল্যান্ডের কি ছিল? অষ্টক সূত্র ছিল। এবং জন নিউল্যান্ড কি বেশি ভালোবাসতেন? গান বেশি ভালোবাসতেন। আর কিছু বলা লাগবে না এখানে, কেননা যেটা একটা মুখস্থ টাইপের এমসিকিউ। তো এখান থেকে আমি বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে কে কোন সূত্রটা দিয়েছে। যেমন ত্রয় সূত্র কে দিয়েছেন, তারপর ডোবেরাইনের ত্রয় সূত্র ছিল, তারপরে জন নিউল্যান্ডের কি অষ্টক সূত্র ছিল। তাহলে এই 2টা সূত্র আছে, এই 2টা সূত্র সম্পর্কিত কথাগুলো মনে রাখবো আমরা। এরপরে হচ্ছে যে কি, বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? দেখেন, এটা কিন্তু আমরা মুখস্থই করেছি। আমি জানি না যে কত পার্সেন্ট স্টুডেন্ট আসল তার পর্যায় সারণীটা দেখেছে। আসলে আমি ওই কারণে আপনাদের জন্য নিয়ে আসছি। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, তো বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? ছিল বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ তিনি সর্বপ্রথম যে পর্যায় সারণী দিয়েছিলেন সেইখানের পর্যায় সারণীতে কতটি ছিল। এখন আমরা সেই পর্যায় সারণীটা একটু দেখি আগে। এই যে এটা হচ্ছে সেই পর্যায় সারণী মাই ডিয়ার স্টুডেন্ট, কতটি আনুভূমিক সারি। তাহলে এই যে এগুলোকে আনুভূমিক সারি বলা হয়, আর এগুলোকে কি বলা হয়? কলাম বলা হয় নাকি? এগুলোকে খাড়া স্তম্ভ। তো দেখেন কয়টা সারি আছে, এই যে দেখেন, আমি একটু এইভাবেই দেখাই, যে এটা দিয়ে দেখাই, এটা দিয়ে বাস ভালোভাবে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একটা, হলুদটা মনে হয় ভালো করে বোঝা যাবে না, রেড দিই অথবা এটা। তারপরে যে এটা হচ্ছে 2, এই যেটা হচ্ছে 2। তারপরে যে দেখেন এই যে 3 চলে গেল, তারপরে যে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে আমরা কি বলবো? বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? অবশ্যই তাহলে আনসার কত পেয়ে গেলেন আপনারা মাই ডিয়ার স্টুডেন্ট? 12টি ইজ দ্য রাইট আনসার। 12টি ইজ দ্য রাইট আনসার, পেয়ে গেলেন আনসার। বাট এটা তো এখানেই সীমাবদ্ধ না, মানে আপনাকে আনুভূমিক সারি বলেছে, বাট আপনাকে তো বলতে পারে যে স্তম্ভ কতটি ছিল। দেখেন এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা স্তম্ভ ছিল। খাড়া স্তম্ভ কয়টা ছিল? 8টা। তাহলে এটা হচ্ছে তার আদিকালের পর্যায় সারণী সম্পর্কে কথা বলা হচ্ছে, যে মেন্ডেলিফের আদিকালের পর্যায় সারণীতে 12টি কি ছিল? আনুভূমিক সারি ছিল। আর এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা কি ছিল? খাড়া স্তম্ভ ছিল। এই 2টা এমসিকিউ খুবই চমৎকারভাবে আপনারা মনে রাখবেন। আরও 2টা এমসিকিউ এই পর্যায় সারণী থেকে আছে, সেই 2টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন, মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেছিলেন? 67টি মৌল নিয়ে করেছিলেন, বাট 63টা ছিল আবিষ্কৃত। 63টা ছিল কি? আবিষ্কৃত। মানে তিনি যখন পর্যায় সারণী দিয়েছিলেন তখনকার সময়ে 63টা মৌল আবিষ্কার হয়েছিল, বাট তিনি 67টা কিভাবে দিয়ে গেছিলেন? চলেন এটা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে কিছু একটা খেয়াল করছেন, এই যে হোয়াট চিহ্ন দেওয়া আছে, 1টা, 2টা, তারপর হচ্ছে যে 3টা, 4টা, এই 4টা হোয়াট চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? অর্থাৎ তিনি যে পর্যায় সারণীটা দিয়ে গেছিলেন এখানের মধ্যে 4টা জায়গাতে 4টা মৌল
আবিষ্কার হয়নি, বাট তিনি বলতে পেরেছিলেন যে এখানে এমন কিছু মৌল আসবে দুনিয়াতে যারা আবিষ্কৃত হবে। বাট এখানে পুরোটাতে 63টা ছিল, আর এই যে 1 2 3 4 63 64 65 66 67, তাহলে টোটাল 67টা তিনি মৌল সম্পর্কে ধারণা দিয়ে তার পর্যায় সারণীতে দিয়ে গেছিলেন। কিন্তু 4টা অনাবিষ্কৃত ছিল, আর আমাদের বাকি 63টা কি ছিল? আবিষ্কৃত ছিল। আমি এখানে কয়টা ইনফরমেশন শেয়ার করলাম দেখেন। প্রথম কথা হচ্ছে যে মেন্ডেলিফের কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেছিলেন? 67টি মৌল নিয়ে। আবিষ্কৃত কয়টা ছিল? 63টা আবিষ্কৃত ছিল। অনাবিষ্কৃত কয়টা ছিল তাহলে? 4টা। এবং 4টা মৌল পরে আবার কি হয়েছে? আবিষ্কৃত হয়েছে। তাহলে এখানে একটা এমসিকিউ এর মধ্যে বেশ কয়েকটা এমসিকিউ বলে দিয়েছি, সুতরাং খুব ভালো করে আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? এরপর হচ্ছে যে কি, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কী ছিল? যখন মেন্ডেলিফ স্যার পর্যায় সারণীর দিয়েছিলেন তখন তার পর্যায় সারণীর মূল ভিত্তি কী ছিল? এই এমসিকিউটা মাই ডিয়ার স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্টে কি করে জানেন? ভুল করে। কি বলছে দেখেন, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মেন্ডেলিফ স্যার যখন পর্যায় সারণী দিয়েছিলেন তখনকার সময়ে পারমাণবিক ভর আবিষ্কার হয়েছিল। পারমাণবিক সংখ্যা কিন্তু আবিষ্কার হয়নি তখনও। হ্যাঁ, তো অবশ্যই এই আনসারটা হবে পারমাণবিক ভর। কিন্তু অনেক স্টুডেন্টই পারমাণবিক সংখ্যা দাগায়। কেন দাগায় জানেন? তার কারণ তারা ভাবে যেটা আধুনিক পর্যায় সারণী সম্পর্কে কথা বলছে। তখন আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু আবার ইলেকট্রন বিন্যাস, আর ওটা পারমাণবিক সংখ্যা দিয়ে কি করা হয়েছে? সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। বাট খুব ভালো করে নজরে রাখবেন, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর। কেন? তার কারণ পারমাণবিক ভর তখন আবিষ্কার হয়েছিল। এরপর 1913 সালে বিজ্ঞানী মোসলে মেবি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। দেন পারমাণবিক সংখ্যা দিয়ে পর্যায় সারণী দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আপনারা এই চিত্রটা দেখতে পান আর কি। আমি দেখাই একটু, এই এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা দিয়ে সুন্দর করে সাজানো। এটা পারমাণবিক সংখ্যা দিয়ে, হ্যাঁ, এটা পারমাণবিক সংখ্যা দিয়ে। বাট আপনারা একটু আগে যেটা ওল্ড দেখতে পেলেন, এটা হচ্ছে পারমাণবিক ভর দিয়ে সাজানো। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই এমসিকিউটা কমপ্লিট করে ফেললাম। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর ছিল। এরপরে দেখেন, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এই জাতীয় এমসিকিউ একটা পরীক্ষাতে আসে মাই ডিয়ার স্টুডেন্ট। অর্থাৎ 1 থেকে আপনাকে ন্যূনতম 40 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা জরুরি। আমি বলি যে ন্যূনতম 30 রাখেন, আর এখনকার সময়ে যেহেতু আরও আপডেট হচ্ছে 40 পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে। 1 থেকে 40 পর্যন্ত মৌলের নামগুলো একেবারে ঠোঁটস্থ রাখবেন। তো ক্রোমিয়ামের হচ্ছে কত? 24 হয়। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে আপনাদের এই স্লাইডগুলো নাকি আপনারা খুঁজে পাচ্ছেন না। আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে আপনারা স্লাইডগুলো কোথায় পাবেন। আপনারা প্রথমত আমাদের কোথায় আসবেন? আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন আগে। কিরে হাই, আস্তে বাবা, আস্তে হয়েছে বাবু। আরে বাবা থাম রে বাবা। হ্যাঁ, এই যে আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন আগে। তারপরে দেখেন এই যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে কিন্তু ফিজিক্সের জন্য টপ 25 করা হয়েছে এবং কেমিস্ট্রির জন্য টপ 25 করা হয়েছে। আপনি কেমিস্ট্রিগুলো খুঁজতে চাচ্ছেন মনে করেন, এই যে কেমিস্ট্রিগুলোতে আপনি স্লাইডগুলো খুঁজে পাচ্ছেন না, আপনি বলছেন। বাট আপনি এই যে ডেসক্রিপশন বক্সে দেখেন, এই যে সুন্দর করে কী দেওয়া আছে, এই যে স্লাইড দেওয়া আছে। এই স্লাইড আপনি এখান থেকে নিয়ে কি করতে পারবেন? আপনার কমপ্লিটলি পড়া চালাতে পারবেন। ওকে, আজকের স্লাইডটাও কিন্তু কি ওই ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আবার যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 6 নম্বর এমসিকিউ। আমি যদি বলি যে 100 জনের মধ্যে প্রায় 80 জন ছাত্রছাত্রী এটা কনফিউশনে পড়ে যায় এমসিকিউটা নিয়ে, তাহলে ভুল হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। কেন জানেন? এই এমসিকিউটা সবচাইতে বেশি স্টুডেন্টদেরকে কনফিউজ করে ফেলে। আমাকে বলেছে যে কি, পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 3-এ কতটি মৌল আছে? গ্রুপ নাম্বার 3-এ কতটি মৌল আছে? এবার চলে যাব আমরা, এই যে দেখেন পর্যায় সারণীর, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3, এই যে এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3। এখন এই গ্রুপ নাম্বার 3-এ কয়টা মৌল দেখতে পাচ্ছি? যে একটা হচ্ছে 2টা, এই 2টা দেখতে পাচ্ছি। অ্যান্ড একটু খেয়াল করে দেখেন, এখানে অপশনে কিন্তু 2 নাই, আবার অনেক সময় অপশনে কিন্তু 2ও থাকে, কেন জানেন? আপনাকে কনফিউজ করার জন্য। বাট এই এমসিকিউটার সঠিক অ্যান্সার কী হবে?
চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝাই বলি। গ্রুপ নাম্বার 3-এর ক্ষেত্রে একটু বিষয়টা ডিফারেন্ট, খেয়াল করে দেখেন। এই যে আপনারা এখানে যে লেমন কালারটা দেখতে পাচ্ছেন না, এই লেমন কালারটা থেকে এই সবগুলো মৌল কি হয়ে আছে, বের হয়ে আসছে। তার মানে এই সবগুলো মৌল কোথায় আছে জানেন? এই লেমন কালারের এখানেই আছে, লেমন কালারের ওখানেই আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে কয়টা আছে দেখেন, এখানে 15টা আছে স্পেশালি। তারপরে এই যে রেড কালার দেখতে পাচ্ছেন না, এই রেড কালার থেকে আমাদের এই সবগুলো বের হয়ে আসছে, সবগুলো বের হয়ে আসছে। তার মানে এই যে এটা হচ্ছে ল্যান্থানাম সিরিজ, এই যে এটা হচ্ছে ল্যান্থানাম সিরিজ, আর এটা হচ্ছে যে অক্টিনাম সিরিজ বা অ্যাক্টিনাম সিরিজ, যাই বলে সমস্যা নেই। তাহলে এই যে ল্যান্থানাইড সিরিজ আর এটা হচ্ছে অক্টিনাইড সিরিজ বা অ্যাক্টিনাইড সিরিজ। ল্যান্থানাইড সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজ। ল্যান্থানাইড সিরিজেও 15টা মৌল থাকে, আবার অ্যাক্টিনাইড সিরিজেও 15টা মৌল থাকে বা অক্টিনাইড সিরিজেও 15টা মৌল থাকে। গুলো দেখেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখান থেকে ইনফরমেশনগুলো নিলেন কি, ল্যান্থানাইড সিরিজে কতটি মৌল থাকে? 15টা থাকে। অক্টিনাইড সিরিজে কতটি মৌল থাকে? 15টা মৌল থাকে। তাহলে এখন এখানেও 15টা আছে, এখানেও 15টা আছে, 15 15 কত হলো? 30টা। তাহলে 31 32, তার মানে টোটাল আনসার কত হবে? 32টা হবে। তাহলে দেখেন আমাদের টোটাল আনসার পাওয়া গেল কতটি? 32টি। শেষ, খেলা শেষ। এই এমসিকিউটাও বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে। বাট আমি আপনাকে বলতে চাই আরেকটু কথা এখানে মাই ডিয়ার স্টুডেন্ট, যে কোন গ্রুপে কতটি মৌল আছে এটা সবগুলো গ্রুপ থেকে না আসলেও বেশ কয়েকটা গ্রুপ থেকে আসে। যেমন আমি আপনাদেরকে বলে দিই, এই যে 1 নম্বর গ্রুপে কতটি মৌল আছে। এই যে দেখেন এখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম 1 2 3 4 5 6 7টি। তাহলে এখানে 7টি মৌল আছে। তাহলে গ্রুপ নাম্বার 1-এ কতটি আছে? 7টি আছে। এবার গ্রুপ নাম্বার 2-এ কতটি আছে? 6টি আছে। হ্যাঁ, বাট 3-এ কতটি পাওয়া গেল? তাহলে 3-এ পাওয়া গেল এই যে 15 15 30 আর 2 কত? 32টি। বাট এই যে গ্রুপ নাম্বার 4 থেকে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত, গ্রুপ নাম্বার 4 থেকে 12 পর্যন্ত সবগুলোতে 4টি করে মৌল আছে, সবগুলোতে 4টি করে মৌল আছে। আবার এই যে গ্রুপ নাম্বার 13 থেকে 17 পর্যন্ত, এই যে 13 থেকে 17 পর্যন্ত সবগুলোতেই 6টি করে মৌল আছে। আবার গ্রুপ নাম্বার 18-তে আছে কতটি? 7টি মৌল আছে। তাহলে এই গ্রুপগুলোর কথাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে একটু। তাহলে গ্রুপ নাম্বার 1-এ কতটি আছে? গ্রুপ নাম্বার 1-এ আছে 7টি মৌল। গ্রুপ নাম্বার 2-এ আছে কতটি মৌল? 6টি মৌল। গ্রুপ নাম্বার 3-এ আছে কতটি মৌল? 32টি মৌল। 4 থেকে 12 কতটি আছে? 4টি 4টি করে। তারপরে 13 থেকে 17 6টি আছে। 18-তে কতটি আছে? 7টি আছে। এই মৌলগুলো মানে আপনাকে মুখস্থ রাখাটা জরুরি, এবং কোন পর্যায়ে কতটি মৌল আছে সেটাও মুখস্থ রাখা জরুরি। এই যে যেমন দেখেন, এই যে পর্যায় নাম্বার 1, এই পর্যায় নাম্বার 1-এ কতটি মৌল আছে? 2টি মৌল আছে। তারপরে পর্যায় নাম্বার 2-এ, পর্যায় নাম্বার 2-এ কতটি আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে পর্যায় নাম্বার 2 এবং পর্যায় নাম্বার 3-এ এই দুইটাতে কি আছে? 8টি করে মৌল আছে। বাট পর্যায় নাম্বার 4 এবং পর্যায় নাম্বার 5-এ 18টি করে মৌল আছে। কিন্তু পর্যায় নাম্বার 6 আর পর্যায় নাম্বার 7-এর ক্ষেত্রে 32টা হবে। কেন? তখন এখানে 15টা আছে। 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। হ্যাঁ, তাহলে এই যে এই দুইটাতে কি আছে? 32টি করে মৌল আছে। তার মানে কোন গ্রুপে কতটি মৌল আছে আর কোন পর্যায়ে কতটি মৌল আছে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে পর্যায় নাম্বার 1-এ রয়েছে 2টি মৌল, পর্যায় নাম্বার 2 এবং পর্যায় নাম্বার 3-এ রয়েছে 8টি করে মৌল, পর্যায় নাম্বার 4 এবং পর্যায় নাম্বার 5-এ রয়েছে 18টি করে মৌল, আর পর্যায় নাম্বার 7 এবং পর্যায় নাম্বার 8-এ এই যে 6 এবং 7-এ কত বললাম জানা? এই যে 1 2 3 4 5 6 7, 6 7-এ রয়েছে 32টি করে মৌল। ব্যাস। আর একটা ইনফরমেশন শেয়ার করব, যে ইনফরমেশনটা অনেক ছাত্রছাত্রী জানে না, শেয়ার করছি। ওকে, আসেন আর একটা ইনফরমেশন শেয়ার করছি যেটা অনেক ছাত্রছাত্রী জানে না। পর্যায় নাম্বার 1-কে বলা হয় কি জানেন? অতি সংক্ষিপ্ত পর্যায়। পর্যায় 2 এবং পর্যায় 3-কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। পর্যায় 4 এবং পর্যায় 5-কে বলা হয় সম্পূর্ণ বা দীর্ঘ পর্যায়। পর্যায় নাম্বার 6 এবং পর্যায় নাম্বার 7-কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এই ইনফরমেশনটা অনেক ছাত্রছাত্রী জানে না, তুই জানলে কিন্তু। তুই জানছিস না? তুই জানছিস না? তোর ধনিয়া পাতা দিব নাকি আমি বলতো? আজকে তো ধনিয়া পাতা নিয়ে আসিনি মনে হয়, না ধনিয়া পাতা নিয়ে আসি নাই, ধনিয়া পাতা নিয়ে আসেন। তুই যদি পেরে থাকিস 1 নামে, এই যে পর্যায় নাম্বার 1-কে বলা হয় অতি সংক্ষিপ্ত, 2 এবং 3-কে বলা হয় সংক্ষিপ্ত, 4 এবং 5-কে বলা হয় পূর্ণ বা দীর্ঘ, 6 এবং 7-কে বলা হয় অতি দীর্ঘ। একেবারে চোখ বন্ধ করে বলতো। যদি তুই চোখ বন্ধ করে বলতে পারিস তাহলে তুই কমেন্টে এসে বলবি, স্যার আমি ধনিয়া পাতা পেয়েছিলাম, আমাকে ধনিয়া পাতাটা দিয়ে যান আপনি। ওকে, ধনিয়া পাতা তোকে দিয়ে দিব, চিন্তা করিস না। হ্যাঁ,
এরপরে আমার 7 নম্বর এমসিকিউতে বলেছে লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। বাট এটাতে যাওয়ার আগে তোরা যারা যারা 26 ব্যাচ 27 ব্যাচ 28 ব্যাচ আছিস, আমাদের 28 ফেব্রুয়ারি পর্যন্ত যে একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে তোদের কোর্সগুলোতে, তোরা কি জানোস? তোরা মনে হয় জানোস না, একটু জেনে ফেল। আমাদের ওয়েবসাইট utmeducation.com, যেটা তোর কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সেও পাবি। তারপরে যে প্রিমিয়াম কোর্সগুলোতে আসবি 27 ব্যাচ 28 ব্যাচ, আরে বাবা তোদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এতটা প্রিমিয়ামভাবে এখানে পড়াচ্ছি আমি, যেটা তুই কল্পনাই করতে পারবি না। আচ্ছা মনে করে যে তুই রসায়ন কোর্সটা নিবি, আমি তোকে জাস্ট একটু বলি, একটা তুই আগে কি দেখবি এখানে তুই আগে প্রথমত দেখবি যে দেলোয়ার স্যার কীভাবে ক্লাস নিয়েছে প্রাইভেট ব্যাচে কীভাবে ক্লাস নিয়েছে। কেন? তুই এখানে একটা কিন্তু ফ্রি ক্লাস করতে পারবি। এই যে দেখ একটা ক্লাস কিন্তু আনলক করা আছে আমাদের এখানে, এই যে রসায়ন বেসিক ক্লাস 1। ও আমি যেহেতু নিজেই দেখতে পাই যে রসায়ন বেসিক ক্লাস 1, এটা কিন্তু তুই দেখতে পারবি, যে কীভাবে দেলোয়ার স্যার ক্লাস করাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে যে কি তুই ভর্তি হওয়ার জন্য তো আর তোকে কিছু করতে হবে না, আশা করছি যে শিখাইতে হবে না। আর যদি তোর ভর্তি হওয়ার জন্য প্রবলেম থাকে তাহলে তুই কী করবি, এই ভিডিওটাতে আসবি, দেখবি যে কীভাবে ভর্তি হইতে হবে। যে কোনো একটা ভিডিও, প্রত্যেকটারই একটা করে ভিডিও কী করা আছে, মানে ছাড়া আছে যে কীভাবে পড়ানো হয় আমাদের বেসিক টু প্রিমিয়াম কোর্সে। আমি এখানে অনেক বেশি ডিটেল আলোচনা করছি একেবারে, মানে বেসিক টু প্রিমিয়াম কোর্স। আর যাই হোক, অনেক ছাত্রছাত্রী বা চিন্তায় পড়ে গেছে যে স্যার কখন আবার আমাদের ক্লাসে ফিরে আসবে। চলে আসছে দেলোয়ার স্যার, চলেন। লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আপনি এটা খুবই দ্রুত যদি উত্তর করতে চান তাহলে আপনাকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। আর যদি আপনি বলেন যে না ইলেকট্রন বিন্যাস থেকে করবেন, তাও করতে পারেন। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমি একটু দেখাই। লিথিয়াম কথা বলেছে, লিথিয়াম, তাহলে লিথিয়াম মানে হচ্ছে কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 3। তার মানে এই যে 1s2 2s2, পারমাণবিক সংখ্যা 3, তার মানে তার যাওয়ার দরকার ছিল না। 1s2 2s1, 1s2 2s1। এবার n এর মান সর্বোচ্চ কত? n এর মান 1 আছে, n এর মান 2 আছে। n এর সর্বোচ্চ মান হচ্ছে পর্যায় নাম্বার নির্ধারণ করে। n এর সর্বোচ্চ মান পর্যায় নাম্বার নির্ধারণ করে। n এর সর্বোচ্চ মান 2 আছে, তার মানে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। বাট এটা তো ছোট্ট মৌল দিয়েছে, এই কারণে ইলেকট্রন বিন্যাস করে ফেললেন আপনি, পর্যায় দ্রুত করে ফেললেন। তাহলে এখন আচ্ছা তারপরে যাই, আয়রন এবার পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? তাহলে আয়রনের হচ্ছে 26। তাহলে এখন 26-এর আপনি ইলেকট্রন বিন্যাস লাগাবেন। তাহলে যে এখন 26 1s2 2s2 2p6, এই যে 3s2 3p6। এবার 3d কত হয় জানো? গুণে দেখি আমরা, 2 দিয়ে কত? 4 4 10 12 12 কত? 18। 3s 3p 3d and 4s 20 আর 6 26, এখানে 26। তার মানে এনের সর্বোচ্চ মান কত? 4। এনের সর্বোচ্চ মান 4, তার মানে এটা পর্যায় নাম্বার কত হবে? 4 হবে। পর্যায় নাম্বার 4 এটা আপনি ফাটাফাট দাগায় ফেলতে পারেন। বাট আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে কি এটা আপনার মানে খুবই দ্রুত বলা সম্ভব, কিন্তু এটার জন্য আবার এমসিকিউর সময়, মানে এমসিকিউ যখন পরীক্ষা হয় তখন টিচাররা তো কোনো পেপারস দেয় না, ওই ক্ষেত্রে স্টুডেন্টরা কী হয়ে যায়, মানে ঝামেলাতে পড়ে যায়। বাট এটার একটা আমি কথা বলি কীভাবে, আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিই মাই ডিয়ার স্টুডেন্ট। তো তোরা আমার দেখতে ভালো লাগে, হট এখান থেকে লাগা ছাড়তো, কোথায় গেল? হ্যাঁ, আমি এটার একটা কথা বলে দিই। সে কথাটা হচ্ছে যে কি এরকম, যে আমি সাধারণত বলি স্টুডেন্টকে যে দেখেন আপনারা একটা বইয়ের পাতা নেবেন, মানে খাতার পাতা নেবেন, একটা ধরেন একটা খাতার পাতা নিয়েছেন, এভাবে একটা খাতার পাতা, আমি খাতা নিয়ে দেখাই আপনাদেরকে, আমার খাতা নিয়ে আপনাকে দেখাই, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি আগে খাতা নিতে বলি এবং খাতার এই যে এইভাবে পৃষ্ঠাটা নিতে বলি, যে এইভাবে পৃষ্ঠাটা নেবেন আপনি, ঠিক আছে? তো আমি এভাবে রাখবো, এখানে রাখলে কি কোনো সমস্যা হবে? দেখি, সমস্যা নাই দেখে মনে হচ্ছে। তো আমি প্রথমে বলি যে দেখেন, প্রথমে আপনি এই জায়গাতে কী করবেন, 1 দিয়ে দিবেন, তারপরে এই জায়গাতে কী দিবেন, 18 দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে যে হাইড্রোজেন, তারপরে হচ্ছে যে কি হিলিয়াম। মোট কথা আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে আঁকতে বলছি আপনাকে আমি। তো এই জিনিসটা অ্যাপ্লাইটা আমি কোথায় করি? এই স্মার্ট বোর্ডে করি। ধরেন যে এখান থেকে এতটুকু হচ্ছে আপনার খাতা, তো আপনি কী করবেন, এই যে প্রথমত হাইড্রোজেন দিবেন এখানে, তারপর একেবারে কর্নারে গিয়ে একেবারে দেবেন কি হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম, তারপরে যেখানে লিথিয়াম, হ্যাঁ লিথিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি আপনার এখানে স্পেশালি 10 আঙ্গুল ফাঁকা হয়,
মানে খাতাতে যদি করি তাহলে 10 আঙ্গুল ফাঁকা হয়। হ্যাঁ, বেরিলিয়ামের পরে এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে হচ্ছে যে নিয়ন। হ্যাঁ, নিয়ন, তারপরে যেখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আবার 10 ঘর ফাঁকা থাকে এখানে। হ্যাঁ, তারপরে যেখানে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে শুরু হয় কি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো একটু এদিকে আমারটা চলে গেছে, তার কারণ ওই যে আমার তো এটা যেহেতু স্মার্ট বোর্ড ওই কারণে এরকম হয়েছে। আমি আপনাদেরকে সিস্টেমটা আর একটু এটা ছোটো করে দিই, আমি আর একটু ছোটো করে দিলাম, ব্যাস। এই যে আমি একটু ছোটো করে দিলাম, ব্যাস। দেখেন এবার আপনি এখন কি করবেন, নাম দিবেন তাদেরকে। কিভাবে নামটা দিবেন দেখেন, এই যে এটা হচ্ছে যে গ্রুপ নাম্বার 1 ছিল না, এই যে 1, তারপরে যে 2, তারপরে যেখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। দেখেন আপনি 1 থেকে 30 পর্যন্ত মোট কথা আপনি পর্যায় সারণী অঙ্কন করে রেখেছেন। তাহলে এখন এটা কিন্তু পর্যায় নাম্বার কি ছিল, এটা কিন্তু পর্যায় নাম্বার 1, এটা পর্যায় নাম্বার কত 2, এটা হচ্ছে পর্যায় নাম্বার কত 3, এটা পর্যায় নাম্বার হচ্ছে কত 4। এখন এই যে 1 থেকে 30 পর্যন্ত আপনি অঙ্কন করলেন, এইটা আপনার সৃজনশীলের সময় তো আপনি কাজে লাগাতে পারবেন, তাই না? এখন সৃজনশীল অনেক সময় কি দেয়, আপনার ঘর করে দেয়। কিভাবে ঘর করে দেয় আমি আপনাদেরকে দেখাই, এবং মৌল শনাক্ত করতে ছেলেমেয়েরা অনেক ঝামেলাতে পড়ে যায়। আমি দেখাই আপনাকে, একটা সৃজনশীল দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ওই টাইপের সৃজনশীল একটা দেখাই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে স্যার আমাকে আসলে কি বোঝাতে চাচ্ছে। ঘর করে দিবে এবং ওই মৌলটা শনাক্ত করতে বলবে যে এত নম্বর গ্রুপের এত নম্বর পর্যায়ের আছে, এত নম্বর গ্রুপের এত নম্বর পর্যায়ে আছে। এই যে এই টাইপের গুলা, এই যেখানে ঘর দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে ঘর করে বলবে যে এত নম্বর গ্রুপের এত নম্বর পর্যায়ের। তাহলে এত নম্বর গ্রুপের এত নম্বর পর্যায়ের যদি মৌল হয়, তাহলে এটা শনাক্ত করা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। বাট আপনার কাছে কিন্তু এই যে 1 থেকে 30 পর্যন্ত মৌল অঙ্কন করা আছে। এখন আপনাকে কি বলো, ধরেন তো এই যে আয়রন পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত। এখন আয়রনের কাছে চলে আসেন, এই যে আয়রন দেখেন, এই যে আয়রন পর্যায় সারণী কোন পর্যায়ে, এই যে দেখেন এই যে চতুর্থ পর্যায়ে। ফাটাফাট উত্তর। এরপরেরগুলো দেখবেন কি হবে, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী অনুযায়ী সর্বাধুনিক। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে যে কি ইলেকট্রন বিন্যাস। কেন? তখন ইলেকট্রন বিন্যাস করলে ওই মৌলটা পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত, ওই মৌলটা কার সাথে বিক্রিয়া করতে পারবে, ওই মৌলটা কি ধাতু নাকি অধাতু সেটা বলে দেওয়া সম্ভব, ওই মৌলটা আপনার কঠিন নাকি তরল নাকি গ্যাসীয় সেটা বলে দেওয়া সম্ভব। মানে ইলেকট্রন বিন্যাস থেকে এতগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া সম্ভব। তাই ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। আরও কিছু এমসিকিউ আছে, এই যে দেখেন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। কেন গ্রুপ নির্ণয় করার জন্য হিলিয়াম ব্যতিক্রম কেন? দেখেন এবার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন, আপনি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন, তাহলে এখন 1s2 এটাই তো নাকি? তাহলে 1s2 যদি হয় তাহলে এন এর মান 1 আছে, তাহলে এন এর মান যেহেতু 1, সর্বোচ্চ মান 1, তার মানে পর্যায় নাম্বার 1। বাট এই সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটা তার গ্রুপ নাম্বার নির্ধারণ করে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাহলে তার গ্রুপ নাম্বার কত হওয়া উচিত? কত? 2। বাট হিলিয়াম কোথায় থাকে? দেখেন এই যে হিলিয়াম কোথায় থাকে, এই যে 18 নম্বর গ্রুপে আছে, তাহলে এটা ব্যতিক্রম। তাহলে এই যে এই ব্যতিক্রমটা আপনাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। আরেকটা ইনফরমেশন শেয়ার করব, যে ইনফরমেশনটা আপনার দরকার, কোন মৌল আছে 1 থেকে 118টা মৌল, কোন মৌল আছে যার নিউট্রন সংখ্যা নেই? এটা আমি উত্তর বলবো না, এটা কমেন্টে কোনো কমেন্ট যোদ্ধা জানাই যাস, তারপরে তোর কমেন্টে লাইক পড়বে, তাহলে বুঝবে যে হ্যাঁ ও বুঝছে বিষয়টা। কোন মৌলটার নিউট্রন সংখ্যা নেই?
সবারই কিন্তু সাধারণত ছাত্রছাত্রী জানে যে স্যার ইলেকট্রন প্রোটন নিউট্রন সবারই আছে, কিন্তু একটা মাত্র মৌল আছে যার নিউট্রন নাই। ইলেকট্রন আছে আবার প্রোটন আছে, বাট নিউট্রন নাই। দেখি তুই কে বলে দিতে পারিস। তাহলে পর্যায় সারণীর মূল ভিত্তি এটা আমরা পড়লাম। ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে আমাদেরকে হিলিয়াম হচ্ছে যে কি ব্যতিক্রম সেটা আমরা জেনে ফেললাম। এই জাতীয় এমসিকিউ সমাধান করতে গিয়ে ছাত্রছাত্রীরা সবচাইতে বেশি মানে সমস্যার সম্মুখীন হয়। আমি আবার বলছি, দেখেন, এই জাতীয় এমসিকিউ সমাধান করতে গিয়ে স্টুডেন্টরা সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হয়। বলে যে অপেক্ষাকৃত ধাতব ধর্ম কোন মৌলটির, মানে মোট কথা ধাতব ধর্ম কার সবচাইতে বেশি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, 4টা মৌল আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। আপনি 4টা মৌল যে 1 থেকে 18টা পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত দাগিয়ে রেখেছেন না? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এই যে দেখেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। একটা পর্যায়ের দেখেন, এই যে একটা গ্রুপের যত নিচের দিকে নামবেন তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে সবচেয়ে নিচে অবস্থান করছে পটাশিয়াম, বা ডানে অবস্থান করছে আবার ম্যাগনেসিয়াম, কিন্তু সবচেয়ে নিচে কে আছে? পটাশিয়াম। তাহলে একটা গ্রুপের সবচাইতে যে নিচে অবস্থান করবে তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি। তার মানে এখানে পটাশিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে কি হয়ে গেল? বেশি হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। তার মানে আমাদের ওই জায়গাতে সঠিক উত্তর কি হবে? এই যে অপেক্ষাকৃত ধাতব ধর্ম কোন মৌলটির সবচেয়ে বেশি, তার মানে পটাশিয়াম ইজ দ্য রাইট আনসার। পটাশিয়াম ইজ দ্য রাইট আনসার। আমাকে যদি এই প্রশ্নটাই বলতো যে অপেক্ষাকৃত ধাতব ধর্ম সবচেয়ে কার কম, সবচেয়ে কার কম যদি আমাকে বলতো, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়েছ, তাহলে অবশ্যই লিথিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে কম। সবচেয়ে উপরে আছে তার মানে ধাতব ধর্ম কম, সবচেয়ে নিচে আছে মানে তার ধাতব ধর্ম বেশি, ধাতব ধর্ম বেশি। এরপরে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? আমি বলার আগে আপনারা এইটা কমেন্ট উত্তর জানাই যান তো, দেখি পারিস কিনা উত্তরে, দেখি তো পারিস কিনা। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন, তারপর হচ্ছে যে সালফার। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন, সালফার। এই যে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপরে ব্রোমিন। ব্রোমিন মানে তো এই যে ফ্লোরিন, ক্লোরিন, তাহলে এই জায়গাতে ব্রোমিন আসবে, ব্রোমিন। আর সালফার, সালফার মানে যে এই জায়গাতে সালফার আছে, এই যে সালফার। তাহলে এখন আমাকে প্রশ্নতে কি বলেছে আবার একটু দেখে নিই, যে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তাহলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন, সালফার। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কার হয়? একটা গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে যে নিচে অবস্থান করে তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়। আমরা সেই জিনিসটা একটু লক্ষ্য করার চেষ্টা করব। এখন দেখেন কে কে আছে, এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে যে কি ব্রোমিন, তারপর হচ্ছে সালফার। তাহলে এখন পারমাণবিক ব্যাসার্ধ আবার যদি বাম থেকে ডানের দিকে যায়, তাহলে কি পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় না মাই ডিয়ার স্টুডেন্ট? কমে যায় না? কমে যায় না? অবশ্যই কমে যায়। এবার উপর থেকে নিচের দিকে যদি নামেন তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়ে যায়? বেড়ে যায়। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে আপনি দেখেন সবচেয়ে নিচে অবস্থান করছে কে? ক্যালসিয়াম। তার মানে আমরা এখানে সঠিক আনসার কাকে দাগাবো মাই ডিয়ার স্টুডেন্ট? ক্যালসিয়ামকে দাগাবো। সবচেয়ে নিচে অবস্থান করছে সে, তাহলে সবচেয়ে নিচে অবস্থান করলে তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। ওকে, এবার এই এমসিকিউটা আমার কাছে মনে হয় যে 90% স্টুডেন্ট ভুল আনসার দেয়, 90% স্টুডেন্ট ভুল আনসার দেয়। এবার দেখেন এই এমসিকিউটার সমাধান কিভাবে আপনাদেরকে করতে হবে। কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? দেখেন সোডিয়ামের ক্যাটায়ন, তাহলে সোডিয়ামের ক্যাটায়নের কথা যদি বলে তাহলে সোডিয়ামের 10টা ইলেকট্রন আছে ওই জায়গাতে। দেখেন আমি এখন আপনাদেরকে এটা একে একে বুঝাই, কেন এই এমসিকিউটা সুপার লেভেলের ইম্পর্টেন্ট এবং এটা রাজশাহী বোর্ডের প্রশ্ন করেছে। চলেন, তাহলে এটা ছিল কে? সোডিয়াম প্লাস। তার মানে তার ভেতরে ইলেকট্রন সংখ্যা আছে কতটি? এখন 10টি। তার মানে তার প্রথম শক্তি স্তরে থাকবে কয়টা? 2টা, এবং দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কয়টা? 8টা। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টা। তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্লাসের, এটা হচ্ছে সোডিয়াম প্লাসের। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে এইটুকু কপি লাগাই। আচ্ছা, এটাকে এই রে তোমার কাছ থেকে বাইর করে ফেলাম সবগুলো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার আসেন, এরপরে কথা হলো যে কে? পটাশিয়াম প্লাস। পটাশিয়াম প্লাস মানে কি? পটাশিয়াম প্লাস মানে হচ্ছে যে কি তার ভেতরে ইলেকট্রন সংখ্যা আছে এখন 18টা। 18টা, তার মানে আমরা এই জায়গাতে মিটিয়ে দিই, এই জায়গাতে মিটিয়ে দিলাম এটা। তাহলে এখন আরেকটা আমরা কক্ষপথ নিয়ে আসি। ওকে,
তাহলে এখন 2 আর 8 10 ছিল, তাহলে যে 11 12 13 14 15 16 17 18, তার মানে এটা হচ্ছে কি পটাশিয়াম প্লাস, এটা হচ্ছে পটাশিয়াম প্লাস। এবার হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। ম্যাগনেসিয়াম 2 প্লাস কিন্তু কোনটার মতো হবে? এটার মধ্যে হবে, যেহেতু তার মধ্যে আর 2টা মাত্র কি থাকবে, মানে 2টা ইলেকট্রন ওখান থেকে চলে গেছে, 2টা ইলেকট্রন যেহেতু চলেই গেছে, তার মানে আপনি বলতে পারবেন এটাকেই ম্যাগনেসিয়াম, এই যে দেখেন ম্যাগনেসিয়াম 2 প্লাস। কেন? কারণ ম্যাগনেসিয়ামের তো মোট সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা 12টি, যেহেতু 2 প্লাস মানে তো 2টা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তার মানে অবশ্যই আমাদের এটাই থাকবে। এবার আমাকে বলেছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা 13টি, বাট যেহেতু সে 3 প্লাস আছে, তার মানে অবশ্যই সে 3টা ইলেকট্রন কী করে দিয়েছে? ত্যাগ করে দিয়েছে। ত্যাগ করে দিয়েছে, তারা ত্যাগ করে দিলে তার এইরকমই অবস্থাটাই পাওয়া যাবে। এইরকমই অবস্থায় পাওয়া যাবে, বাট এটার নাম কি হবে? এটার নামটা হবে যে অ্যালুমিনিয়াম 3 প্লাস। এবার আপনাকে প্রশ্ন কি বলেছিল সেটার দিকে খেয়াল রাখেন, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? তাহলে সবচেয়ে বড় যদি বলতো তাহলে আপনি পটাশিয়াম বলে দিতে পারতেন। কেন? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এখানে 1 2 3টা আছে, তার মানে এটা তখন আনসার হয়ে যেত। বাট আপনাকে বলেছে যে কোনটার আকার সবচেয়ে ছোট, কোনটার আকার সবচেয়ে ছোট। এবার স্টুডেন্টরা এখানে এসে কি হয়ে যায়? আটকে যায়। আল্লাহ, সোডিয়াম প্লাসেরও দেখছি যে স্যার 2টা শক্তি স্তর, ম্যাগনেসিয়াম 2 প্লাসেরও স্যার দেখছি 2টা শক্তি স্তর, অ্যালুমিনিয়াম 3 প্লাসেরও দেখছি যে কি 2টা শক্তি স্তর। স্যার তাহলে এখন কোনটার আবার ছোট হবে? 3জনই তো সমান স্যার। না, বাট বাম থেকে ডানের দিকে যখনই আপনি যাবেন, বাম থেকে ডানের দিকে যখনই যান, তখন পারমাণবিক ব্যাসার্ধ কী হয়ে যায়? কমে যায় না? এখন আপনি এই 3টা মৌলের মধ্যে থেকে কার অবস্থান সবচেয়ে ডানে অবস্থান করছে সেটা আপনি দেখে নেন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এই যে দেখেন সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এবার এখানে আছে অ্যালুমিনিয়াম। তাহলে সবচেয়ে ডানে কে অবস্থান করছে? অ্যালুমিনিয়াম। সবচেয়ে ডানে যে অবস্থান করবে তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে। তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর কি দেখাবো মাই ডিয়ার স্টুডেন্ট? অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে এই ট্রিকি প্রশ্নটার আনসার সবাই কিন্তু করতে পারে না, সবাই কিন্তু করতে পারে না। এই ব্যাখ্যাটা ছিল এরকমভাবে। আর আরেকটা ব্যাখ্যা এখানে দেওয়া যায় মাই ডিয়ার স্টুডেন্ট, যে এখানে যেহেতু সোডিয়াম প্লাস, দেখেন এই জায়গাতে আপনার প্রোটন সংখ্যা কতটি? সোডিয়ামের কিন্তু প্রোটন সংখ্যার কমবে না, প্রোটন সংখ্যা কত? 11টি, প্রোটন সংখ্যা 11টি না, বাট এখানে ইলেকট্রন সংখ্যা কতটি? 10টি, ইলেকট্রন সংখ্যা কিন্তু 10টি। বাট এই জায়গাতে খেয়াল করে দেখেন, এই জায়গাতে আর একটু ডিফারেন্ট কালার দিই, এই জায়গাতে প্রোটন সংখ্যা কতটি? এখানে প্রোটন সংখ্যা কিন্তু 12টি, প্রোটন সংখ্যা কিন্তু 12টি, বাট ইলেকট্রন সংখ্যা এখানে কতটি? 10টি আছে। বাট এই জায়গাতে প্রোটন সংখ্যা কিন্তু কতটি? এখানে প্রোটন সংখ্যা কতটি থাকবে? 13টি, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 13, প্রোটন সংখ্যা তার কমবে না, বাট তার ইলেকট্রন সংখ্যা এখানে কতটি থাকবে? 10টি থাকবে। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি সিদ্ধান্ত নেন 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন আছে আর 11টা প্রোটন আছে। খেয়াল করে দেখেন 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যেভাবে টানতে পারবে, তাহলে 12টা প্রোটন আর একটু বেশি জোরে টানতে পারবে। দেখেন 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 3 জনের কাছেই 10টা করে ইলেকট্রন আছে, বাট প্রোটন সংখ্যা 11টা, প্রোটন সংখ্যা 12টা, প্রোটন সংখ্যা 13টা। তাহলে প্রোটন সংখ্যা যার সবচেয়ে বেশি হবে সে সবচেয়ে বেশি কি করতে পারবে? আকর্ষণ করতে পারবে না? তার মানে 10টা ইলেকট্রনকে 13টা প্রোটন কি করবে? এখানে আকর্ষণ করবে। 10টা ইলেকট্রনকে 12টা প্রোটন আকর্ষণ করবে। 10টা প্রোটনকে 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন কি করবে? এখানে আকর্ষণ করবে। তার মানে সবচেয়ে বেশি টানতে পারবে কে? এই 10টা ইলেকট্রনকে এই 13টা প্রোটন বেশি টানতে পারবে। আর যত বেশি টানবে তত বেশি সে ছোট হয়ে যাবে, তার মানে তার পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি কমে যাবে, তত বেশি কমে যাবে। তাহলে 13 নম্বর প্রশ্ন খতম। এবার নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? কোন মৌলটার আয়নীকরণ শক্তি বেশি? বাম থেকে যত ডানের দিকে যাব আমরা তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে। বাম থেকে যত ডানের দিকে যাব তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে। কে কে আছে? পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। তাহলে সবচেয়ে ডানে অবস্থান করছে স্পেশালি ক্যালসিয়ামই। যদি আপনি খেয়াল করে দেখেন পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে দেখেন এই যে পটাশিয়াম, লিথিয়াম, এই যে দেখেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তার নিচে কিন্তু রুবিডিয়াম থাকে, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে যে পটাশিয়াম, রুবিডিয়াম, আর কে ছিল দেখি? পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম সবচেয়ে ডানে আছে, এই যে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম তার নিচে। তাহলে অবশ্যই সবচেয়ে উপরে অবস্থান করতেছে কে? ক্যালসিয়াম।
ডানে অবস্থান করছে অ্যাকচুয়ালি যদি বলতে চান। তো তাহলে ক্যালসিয়াম ইজ রাইট আনসার কীভাবে হলো? আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, চলেন আরেকবার বলি। পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। তাহলে এখন এখানে কার আয়নীকরণ শক্তি বেশি? আয়নীকরণ শক্তি কার বেশি? তাহলে দেখেন, আয়নীকরণ শক্তি মানে কি? তার মধ্য থেকে ইলেকট্রন টানতে যে ক্ষমতাটা লাগে সেটা আয়নীকরণ শক্তি। একটু খেয়াল করে দেখেন, বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, বাম থেকে ডানের দিকে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তাহলে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়াম এখানে পাওয়া গেল, বাট রুবিডিয়াম এবং স্ট্রনসিয়ামের ক্ষেত্রে বাম থেকে এটাও তো ডানে আছে, তার মানে এটাও তো সঠিক হওয়ার কথা। কিন্তু কথা হলো যে উপর থেকে নিচের দিকে যদি নামেন, তাহলে আবার ওটা কমে, তার মানে সঠিক উত্তর পাওয়া গেল কে? ক্যালসিয়াম। তার মানে এখানে সঠিক উত্তর কে পাওয়া গেল? আমাদের ক্যালসিয়াম। তাহলে তার কার আয়নীকরণ শক্তি বেশি? ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। এরপরে কি প্রশ্ন আছে দেখেন, নিচের কোন মৌলটির, আরেকটু কথা আছে, কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? এটা নিয়ে 4টা মৌল আছে যেটা ব্যতিক্রম, যেটা আপনার সৃজনশীল কাজে লাগবে। আপনি দাগায় রাখেন, যেটা আপনার সৃজনশীল কাজে লাগবে। এই যে দেখেন, বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কি বাড়ে? আয়নীকরণ শক্তির মান বাড়ে। এটা 4টা মৌলের ক্ষেত্রে ব্যতিক্রম, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। দেখেন, নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আপনার হওয়ার কথা অক্সিজেনের বেশি, কিন্তু হবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে হওয়ার কথা সালফারের বেশি, কিন্তু হবে ফসফরাসের। কিন্তু কেন সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি, চলেন। তাহলে এখন আয়নীকরণ শক্তি বেশির ক্ষেত্রে ব্যতিক্রম কে কে আছে? তাহলে এই দুইটা আমি দেখাই দিতে চাচ্ছিলাম। এই যে ব্যতিক্রম নাইট্রোজেন আর অক্সিজেন আছে, ফসফরাস এবং সালফার, এই 4টা ব্যতিক্রম। তার মানে নাইট্রোজেনের হওয়া, মানে অক্সিজেনের হওয়া উচিত কিন্তু হবে নাইট্রোজেনের, সালফারের হওয়া উচিত কিন্তু হবে ফসফরাসের। এখন দেখেন এটা কেন হবে? এটা কেন হবে? ইলেকট্রন বিন্যাস করেন তাহলে ব্যাখ্যা করতে পারবেন। নাইট্রোজেনের হচ্ছে কত? 7। তার মানে যে 1s2 2s2 2p3, তাই না? 3 আর 2 কত? 5 আর 2 7। আর অক্সিজেনের কত? 8 পারমাণবিক সংখ্যা। তার মানে যে 1s2 2s2 and 2p4। খেয়াল করে দেখেছেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই জায়গাটাতে পি অরবিটাল অর্ধপূর্ণ হয়ে আছে। এই যেখানে পি অরবিটাল অর্ধপূর্ণ, বাট এই যেখানে পি অরবিটাল আপনার 4টা ইলেকট্রন আছে। যদি পি অরবিটাল 3টা থাকে বা 6টা থাকে তাহলে সেটা কিন্তু স্থিতিশীল অবস্থা প্রদর্শন করে। আর স্থিতিশীল অবস্থা প্রদর্শন করার কারণে এখান থেকে ইলেকট্রন টানতে বেশি শক্তির প্রয়োজন হবে, বাট এখান থেকে ইলেকট্রন টানতে বেশি শক্তির প্রয়োজন হবে না। আর ইলেকট্রন টানতে যে পরিমাণ শক্তি সেটাই তো আয়নীকরণ শক্তি। তাহলে এটা যেহেতু বেশি স্থিতিশীল আর এখান থেকে ইলেকট্রন টানতে বেশি শক্তি লাগবে, তার মানে অবশ্যই এটারই আয়নীকরণ শক্তি বেশি হবে, এটারই আয়নীকরণ শক্তি কম হবে। সেমভাবে ফসফরাস এবং সালফারের ক্ষেত্রেও এখানে পি অরবিটালে 3টা থাকবে, এখানে 4টা থাকবে। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটা কিন্তু ব্যতিক্রম, ফসফরাস সালফার এই দুটো ব্যতিক্রম, সেটা মাস্ট আপনারা খেয়াল রাখবেন। এটা এমসিকিউ সিকিউ সবার জন্য প্রযোজ্য। এই কারণে আমি বারবারই বলছি, এখানে 25টা প্রশ্ন আলোচনা করা হচ্ছে না, 25টা ধরন আলোচনা করা হচ্ছে, প্লাস এর যত ইনফরমেশন আপনাদের দরকার ছিল সমস্ত ইনফরমেশনও শেয়ার করা হচ্ছে। এরপরে হচ্ছে 15 নম্বর এমসিকিউ, নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? তড়িৎ ঋণাত্মকতা, তাহলে বাম থেকে ডানের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর উপর থেকে নিচের দিকে নামলে আবার তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে এখন দেখতে হবে, তো এটা আর আপনাকে দেখাইতে হবে না আশা করছি। ক্লোরিন সবচেয়ে ডানে অবস্থান করছে সবগুলোর মধ্যে থেকে, তার মানে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আর এখান থেকে একটা এমসিকিউ আমি আপনাদেরকে একেবারে বলে দিই, মানে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে যে কি, পৃথিবীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? পৃথিবীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। এর তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি। পৃথিবীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন। তাই আপনাকে যদি কখনো প্রশ্ন করে যে নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আনসার মানে যদি দেখে নেন যে ফ্লোরিন আছে, কাউকে গুণারই আর টাইম নেই, ফ্লোরিন দাগিয়ে ফেলবেন, একেবারে দাগিয়ে ফেলবেন। এবার ফ্লোরিনের নিচে কিন্তু ক্লোরিন থাকে, অর্থাৎ গ্রুপ নাম্বার 17 মৌলগুলোরই তো সাধারণত তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে। বাম থেকে ডানে মানে কি, 17গুলোই তো পড়ছে ডানে, 18গুলো তো ওগুলোর তো নিষ্ক্রিয় মৌল, ওগুলো নিয়ে তো কথা নেই। তড়িৎ ঋণাত্মকতা কোনটির বেশি? তাহলে এখন আপনি এটা উত্তর দিতে পারবেন না, ফাটাফাট খেলা একেবারে খতম। 17 নম্বর এমসিকিউ, কোনটি মুদ্রা ধাতু? এখন আমি আপনাদেরকে আপনার পর্যায় সারণী সম্পর্কে চমৎকার কয়েকটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, কোন
পর্যায়কে কি নামে ডাকা হয়, কোন গ্রুপকে কি নামে ডাকা হয়, সেই ইনফরমেশনটুকু। চলেন, এই যে দেখেন, গ্রুপ নাম্বার 1 যেটা, সেটাকে বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ নাম্বার 2 যেটা, সেটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এটা হচ্ছে ক্ষার ধাতু, এগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তারপরে গ্রুপ নাম্বার 11 এর যে মৌলগুলো আছে সেটা হচ্ছে যে অভিজাত ধাতু। এগুলোকে কি বলা হয়? অভিজাত ধাতু বা মুদ্রা ধাতু। অভিজাত ধাতু বা মুদ্রা ধাতু। গ্রুপ নাম্বার 17 গুলোকে বলা হয় হ্যালোজেন, আর গ্রুপ নাম্বার 18 গুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। এই কয়েকটা গ্রুপ আপনাকে চমৎকারভাবে মনে রাখতে হবে। আর পর্যায়ের কথা তো বারবারই বলছি আমি, যে প্রথম পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়কে বলা হয় সংক্ষিপ্ত, চতুর্থ এবং পঞ্চম পর্যায়কে বলা হয় দীর্ঘ বা পূর্ণ, 6 এবং 7কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। তাহলে এই ইনফরমেশনগুলো আপনার কাছে ভালো করে একেবারে মাথার মধ্যে সেট আপ করেন, ঠিক আছে? ভিডিওতে শুধুমাত্র বলে দিলাম আর আপনি দাগায় নিলেন, তাহলে তো হলো না, মাথার মধ্যে দাগান এগুলো। এখন দেখেন কোনটি মুদ্রা ধাতু। তাহলে এখানে আপনার ক্রোমিয়াম আছে, আয়রন আছে, কপার আছে, জিঙ্ক আছে। তাহলে এখানে কপার ইজ দ্য রাইট আনসার। আপনি চলে যান না ওই জায়গাতে, চারটা মৌলের নাম দেখেন আপনি এখানে করে, এই যে দেখেন, এই যে কপার, সিলভার, গোল্ড, রন্টজিয়াম। তাহলে এই 4টা মৌল হচ্ছে যে কি মুদ্রা ধাতু বা আপনার অভিজাত ধাতু। মুদ্রা ধাতু বা অভিজাত ধাতু। গেল, খাতাম, টাটা, বাই বাই। তাহলে এখান থেকে আমরা আনসার দেখালাম। এবার কোনটি মৃৎ ক্ষার ধাতু? তাহলে ক্ষার ধাতু কি? গ্রুপ নাম্বার 1 এর হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবার মৃৎ ক্ষার ধাতু কোনগুলো? গ্রুপ নাম্বার 2 এর যেগুলো মৌল, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আমি আমার স্টুডেন্টগুলোকে বলি যে দেখেন, আপনারা গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 11, গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 18, 16টাও, এই 6টা গ্রুপ অন্তত মুখস্থ রাখবেন প্লিজ, সবগুলো মৌলের নাম। এগুলো খুবই প্রয়োজনীয়। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 11, গ্রুপ নাম্বার 16, 17, 18, এই প্রত্যেকটা গ্রুপ ঠোঁটস্থ রাখবেন, একেবারে ঠোঁটস্থ। হ্যাঁ, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই বলি, যেন তারা পরীক্ষা থেকে এগুলোতে না আটকায়। এবার দেখেন তো 19 নম্বর এমসিকিউটা আপনার কনফিউশন তৈরি করার জন্য বেস্ট। একেবারে বলবে যে কোনটি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল এখন কি? আচ্ছা, আমি আপনাকে আগে শর্টভাবে আনসারটা বলে দেওয়ার চেষ্টা করি। গ্রুপ নাম্বার, এই যে দেখেন, আমি আপনাকে পর্যায় সারণীতে নিয়ে যাই। এই যে দেখেন, এই যে এখানে, এই যে স্পেশালি 3 থেকে আপনার 12ই বলা হয়, 3 থেকে 12ই বলা হয়, বাট স্পেশালি আপনার এই যে 3 থেকে 12ই ধরেন, 3 থেকে 12 এই সবগুলো হচ্ছে যে কি অবস্থান্তর মৌল বললে ভুল হয় একটু আসলে, তার মানে যে এই দুইটার ক্ষেত্রে আবার একটু ঝামেলা বাঁধে। তো যেখানে যে 4 থেকে 12 স্পেশালি এই সবগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। আর এই অবস্থান্তর মৌলগুলো কি করে জানেন? রঙিন যৌগ তৈরি করে। স্যার অবস্থান্তর মৌল আমি চিনব কিভাবে? চলেন আমি আপনাকে জিনিসটা দেখাই। মানে 3 থেকে 12ই সবসময় বলা হয়, বাট অনেক সময়, আচ্ছা আমি এটা নিয়ে একটু কথা বলছি, চিন্তা করেন না। কোনটি অবস্থান্তর মৌল? এখন দেখেন, অবস্থান্তর মৌল জানার জন্য আপনাকে কি করতে হবে? ধরেন যে এখন আয়রন, এই আয়রন মৌলটা, আয়রন হচ্ছে 26। এখন আয়রন মৌলটা অবস্থান্তর মৌল নাকি নয়, আমি কিভাবে চেক করব? আয়রন সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, মানে যোজনী কত দিতে পারে? আয়রন Fe2+ হয়, আবার Fe3+ হয়। তাহলে Fe3+, যেটা সর্বোচ্চ হয়, সেইটা আপনাকে আগে তার অবস্থা নিয়ে আসতে হবে। তাহলে যে Fe থেকে আমরা কি বানাবো তাকে? Fe3+। যদি আয়রনের কথা বলেন তাহলে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে 26টা, বাট এই জায়গাতে তার ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 23টা। এই জায়গাতে ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 23টা। যদি আয়রনের কথা বলেন তাহলে 26টা আছে। এবার যদি আয়রন 3+ এর কথা বলেন, তার মধ্যে আছে ইলেকট্রন 23টা। আপনাকে সবসময় সে সর্বোচ্চ যতটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেটা দিয়ে তারপর ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপরে সেটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন যে Fe3+, আচ্ছা আমি শর্টটিকে তো আপনি আনসারটা করে ফেলতে পারবেন। যেমন এখানে আছে সিজিয়াম, আয়রন, বেরিয়াম, লিথিয়াম। আয়রন ইজ দ্য রাইট আনসার, বোঝা যাচ্ছে যে আয়রন হবে এখানে। আপনি আয়রন ওই প্রত্যেকটা মৌলের কথা দেখবেন যে ওরা 3 থেকে 12-র মধ্যে নাই, 3 থেকে 12-র মধ্যে নাই। আয়রনই একমাত্র আছে যে 3 থেকে 12-র মধ্যে অবস্থান করছে, ওই যে গ্রুপ নাম্বার যেগুলো বললাম। বাট আপনাকে এটা তো মুখস্থ ওভাবে রাখলেই হবে না, আপনাকে একটু বুঝতে হবে যে অবস্থান্তর মৌলগুলো আসলে কি, অবস্থান্তর মৌল কীভাবে পাওয়া যাবে। তাহলে যে কোনো একটা মৌল
অবশ্যই তার সর্বোচ্চ সংখ্যক যে ইলেকট্রন ত্যাগ করতে পারবে ওই অবস্থাতে আগে আপনাকে নিয়ে আসতে হবে তাকে। নিয়ে আসলাম আমি, তারপরে তার ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন এই যে দেখেন, তাহলে এখন 23টা দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই যে 1s2 2s2 2p6, ওকে। তারপরে যে 3s2 3p6 অ্যান্ড 3d কত হচ্ছে এখন দেখতে 3d 4s কিন্তু থাকবে না কেন? আপনি যদি 26টা চিন্তা করেন তাহলে 2 আর 2 কত 4, 4 হচ্ছে 10, 10 আর 2 12, 18, তাহলে এখানে কত হবে 2 মানে 20, তাহলে এখানে কত হবে 6 মানে 26। বাট আমরা কিন্তু 23টা দিয়ে করতে হবে। 23টা মানে কি? এই দুটো কিন্তু অলরেডি বাদ চলে গেছে, এই দুটো বাদ। আবার এখান থেকে কিন্তু 6টাও হবে না, কয়টা হবে তাহলে 5টা, 3d5। তাহলে যখন অবস্থান্তর মৌল নাকি নয় সেটা চেক করবেন, তখন অবশ্যই তার সর্বোচ্চ যে ইলেকট্রন সংখ্যা ত্যাগ করতে পারে সেটা দিয়ে তার যে ইলেকট্রন সংখ্যাটা অবশিষ্ট থাকবে তখন তার ইলেকট্রন বিন্যাসটা আপনি করবেন। করার পরে আপনি যদি দেখেন যে ডি অরবিটালে কোথায়, আপনি যদি দেখেন যে তার ডি অরবিটালে আপনার 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন আছে, 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন আছে, 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন আছে, তাহলে সেটা অবস্থান্তর মৌল। তাহলে এখানে ডি অরবিটাল 5টা আছে, তাহলে যেটা 1 থেকে 9এর মধ্যেই পড়ে, তাহলে অবশ্যই সেটা অবস্থান্তর মৌল। স্যার ডিতে প্রবেশ করেছে ইলেকট্রন, তার মানে তো ডি অরবিটাল মৌল বলাই যাবে। ডি অরবিটাল মৌল অবশ্যই, কিন্তু অবস্থান্তর মৌল যদি আলাদাভাবে নাম বলতে চান তাহলে অবশ্যই ডি অরবিটালে 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন থাকতে হবে, তাহলে তাকে আলাদাভাবে আপনি অবস্থান্তর মৌল বলতে পারবেন। বাট যদি 10 হয়ে যায়, এখানে 10 হয়ে যায়, তাহলে কিন্তু 1 থেকে 9 মানলো না, তার মানে আপনি তাকে অবস্থান্তর মৌল বলতে পারবেন না, অবস্থান্তর মৌল বলতে পারবেন না। তাহলে এখন এই যে Fe আয়রন, অর্থাৎ আয়রন হচ্ছে কি তাহলে অবস্থান্তর মৌল। তাহলে আয়রন কি করতে পারে? রঙিন যৌগ তৈরি করতে পারে। যেমন আমি আপনাকে এখন দেখাই, এই যে Fe2O3। এখন এখানে দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা কি আছে? অবস্থান্তর মৌল আছে, তার মানে এই যৌগটা রঙিন হবে দেখতে, এই যৌগটা রঙিন হবে দেখতে। যেমন আপনি এই যে Cu ও জানেন যে কিউপ্রিক অক্সাইড, এটাও মোটামুটি কি হবে? রঙিন হবে দেখতে। ও কপার কিন্তু আবার অবস্থান্তর মৌল কিনা সেটা তো আমাকে চেক করতে হবে, তাই না? এখন চলেন আমরা কপার অবস্থান্তর মৌল কিনা সেটা একটু চেক করি। কপার কিন্তু কপার প্লাস এবং কপার 2+ হইতে পারে, তাই না? তাহলে কপারের 29 হয়। তাহলে আমি এখন এটা মিটিয়ে দিই, এটা একটু মিটিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে আমি এখন কপারটাকে চেক করে দেখাই আপনাদেরকে, কেন দরকার আছে। দেখেন এই যে জাস্ট কপারের কথা যদি চিন্তা করেন, তাহলে কপারের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? কপারে কিন্তু 29, তাহলে এখানে 29 থাকবে। বাট কপার সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ছাড়তে পারে? কপার প্লাস, কপার 2+, কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রিক অক্সাইড, নাহলে কপার 2+, তাহলে কপার 2+, তার মানে এই জায়গাতে কত হবে? 27টা ইলেকট্রন হবে। এখন এই 27টা ইলেকট্রন আপনাকে ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে। এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যান্ড 3d 3d7 হবে না? কত হবে দেখি গুণে আমরা। 2 হাতে কত? 4, 4 × 10 12, 12 × 18, 18 19 20 21 22 23 24 25 25 26 7 3d9 হচ্ছে। 2 হাতে কত? 4, 4 × 10 12, 12 হচ্ছে কত? 18, 18 না 18 19 20 21 22 23 24 25 26 27 দেখেন। এখন ডি অরবিটালে কি আছে? এই যে ডি অরবিটালে কি আছে? 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন আছে, তার মানে অবশ্যই কপারকে আপনি কি বলতে পারবেন? অবস্থান্তর মৌল। তাহলে কপারকে আপনি কি বলতে পারবেন? অবস্থান্তর মৌল। বুঝে গেছে কাহিনী এবার? তাহলে এখন আপনাকে যেভাবেই বলুক না কেন, তাহলে আপনি উত্তর করতে পারবেন না যে অবস্থান্তর মৌল কোনটা। তার সর্বোচ্চ ইলেকট্রন যেটা ত্যাগ করতে পারবে সেটা ত্যাগ করিয়ে যে ইলেকট্রন বাকি থাকবে ওইটার ইলেকট্রন বিন্যাস দেখানোর পরে দেখতে হবে যে ডি অরবিটালে 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন আছে নাকি নাই, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে এটা আসলে অবস্থান্তর মৌল নাকি নয়। এবার দেখেন নিচের কোনটি ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল মানে কি? যার ইলেকট্রন ডিতে প্রবেশ করেছে। তাহলে স্যার এটা কি ডি ব্লক বলা যাবে না? দেখেন এই যে ডিতে ইলেকট্রন আছে মানে ডি ব্লক, ডিতে ইলেকট্রন আছে মানে ডি ব্লক। বাট অবস্থান্তর হতে হলে একটা নতুন শর্ত যে 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন থাকতে হবে। তাহলে ডি ব্লক মৌল কোনটা? এখন SPDF কোনগুলো এগুলো আপনাকে একটু শর্টকাটে বলে দিই। এটা আমরা একটা কাজ করবো। এই জাতীয় MCQ মাই ডিয়ার স্টুডেন্ট বলবে যে কোনটি S ব্লক মৌল, কোনটি P ব্লক, কোনটি D ব্লক, কোনটি F ব্লক। এই জাতীয় MCQ সমাধান করার জন্য আপনাকে আমি জাস্ট পর্যায় সারণীটা একটু দেখাই, তাহলে বুঝে যেতে পারবেন। চলেন এই যে পর্যায় সারণী করে বাবা রে, আয়না রে বাবা, নিচে চলে গেছিস তুই। এই যে পর্যায় সারণী। কিরে 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 এই যে পর্যায় সারণী।
দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এর এই সবগুলো হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মানে এর সবগুলোর ইলেকট্রন বিন্যাস করে দেখেন, সবার লাস্ট ইলেকট্রনটা এসে চলে যাবে। এবার দেখেন গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার হচ্ছে যে কি 18 হিলিয়াম বাদে, গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 এই যে হিলিয়াম বাদে, এর সবগুলো হচ্ছে পি ব্লক মৌল, পি ব্লক মৌল। এরপর হচ্ছে যে কি এই যে 3 থেকে 12 এর সবগুলো হচ্ছে ডি ব্লক মৌল, এই সবগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এরপর হচ্ছে যে ল্যান্থানাম সিরিজ আর রটিনাম সিরিজ, এই সবগুলো হচ্ছে এফ ব্লক মৌল। খেলা খাতাম। তাহলে টেনশন করার কোনো কারণ আছে? তাহলে এখন আপনাকে বলেছিল যে কোনটি ডি ব্লক মৌল, তখন আপনাকে খুঁজতে হবে যে 3 থেকে 12 মধ্যে কোন মৌলটা আছে, 3 থেকে 12 মধ্যে কোন মৌলটা আছে। আচ্ছা স্যার, আমার তো এটা মনে রাখাটাও জরুরি না, কেননা যে আমি তো এটা ইলেকট্রন বিন্যাস করেও বের করে ফেলতে পারি। অবশ্যই অবশ্যই করতে পারেন। পটাশিয়াম, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন, এটা এস ব্লক মৌল, সর্বশেষ শক্তি স্তরে আপনার ওই যে এসি থাকবে। ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এটা গ্রুপ নাম্বার 2, তার মানে এটা এস ব্লক মৌল। টাইটানিয়াম, তারপর হচ্ছে যে পাওয়া গেছে তো টাইটানিয়ামকে। ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম যে ক্রোমিয়াম হচ্ছে 24, ক্রোমিয়ামের হচ্ছে কত 24, তাহলে যেটা আপনার ডি ব্লক মৌল নয়। 24-এর ইলেকট্রন বিন্যাস করে দেখেন, এই যে ক্রোমিয়ামের হচ্ছে কত 24, এই যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এর নাম কয়টা হচ্ছে 2 2 কত 4 4 10 12 18 18, তারপর হচ্ছে কত 19 20 21 22 23 24, এটাকে উত্তর ভুল দিয়েছে 3s 3p, এই এটা ঠিক আছে, ক্রোমিয়াম তো ডি ব্লক মৌল হবে, তাহলে উত্তর ভুল দিয়েছে এখানে। থামেন, অবশ্যই ক্রোমিয়াম ডি ব্লক মৌল, মানে ক্রোমিয়াম স্পেশালি আবার ওই যে ইয়া মৌলও, মানে ওই যে অবস্থান্তর মৌলও ওই দিক দিয়ে হয়তো বা চিন্তা করে দিয়েছে শুধুমাত্র না, কিন্তু এখানে তো আপনাদের ওটা দেওয়া উচিত হয় না। তাহলে তো এখানে 2টা আনসার দিয়েছে, তারা 2টা আনসার দিয়েছে, এখানে 2টা আনসার দিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝছেন ঘটনাটা, বুঝছেন আপনারা? 2টা আনসার দিয়েছে, তো 2টা আনসার দিয়েছে, তো 2টা আনসার নিব আমরা। তাহলে এই জাতীয় যখন এমসিকিউ দিবে তখন আপনাকে চিন্তা করে নিতে হবে যে হ্যাঁ, তাহলে এখানে আপনার স্পেশালি জাস্ট এমনি যদি চিন্তা করে দেখেন, তাহলে ক্রোমিয়াম এবং টাইটানিয়াম, তাহলে এই দুটোই হচ্ছে যে কি আমাদের এখানে আনসার। টাইটানিয়ামকে দেখেন আপনি, টাইটানিয়ামের কথা চিন্তা করেন একটু করে বাবারে, পর্যায় সারণীটাকে একটু বেশি মনে হয়। এই যে দেখেন স্ক্যান্ডিয়াম, এই যে টাইটানিয়াম, এই যে টাইটানিয়াম, এই যে টাইটানিয়াম, তারপরে অবশ্যই এগুলো তো ডি ব্লক মৌলই, ডি ব্লক মৌল গেল। তাহলে এখানে 2টা অপশন দিয়েছিল আর কি। এটা কিন্তু আমি যাকে লিখতে দিয়েছিলাম সে লিখেছে হয়তোবা ওই যে যেখানে বোর্ড প্রশ্ন, ওই বোর্ড প্রশ্নে তো এই দুটো উত্তর ছিল, ওই কারণে সে লিখে দিয়েছে। নিচের কোন গ্রুপে অবস্থানরত মানে অবস্থান্তর মৌল বিদ্যমান, নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল হবে, এটা হ্যাঁ লিখতে ভুল করেছে। অবস্থান্তর মৌল কোন জায়গাতে আছে, তাহলে গ্রুপ নাম্বার 3 থেকে 12, এই যে 3 থেকে 12, 3 থেকে 12, তার মানে এটা আনসার পাওয়া গেল না। এই যে 3 থেকে 12 অবস্থান্তর মৌল বললাম না আমরা। নিচের কোনটি মুদ্রা ধাতু, এবার তো আপনার সঠিক উত্তর একেবারে ফাটাফাট বলে দেওয়ার কথা, গোল্ড মুদ্রা ধাতু। কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন, গ্রুপ নাম্বার 18 এর মৌলগুলো সাধারণত রাসায়নিকভাবে আসক্তিহীন, মানে তারা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায় না বললেই হয়। তাহলে কে আছে এখানে, এই যে নিয়ন, নিয়ন 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 নিয়ন। 24 নম্বর, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কোনটি সাদা অধক্ষেপ পড়ে? চুনের পানি মানে কোনটা? দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে চুন। এবার এই চুনকে যদি আপনি পানির সাথে মিক্সড করে দেন H2O, তখন সেটা হয় চুনের পানি, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে চুনের পানি। এখন এই চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইড চালনা করতে বলেছে, তাহলে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। তাহলে যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মানে কি করবে এখানে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। এই যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে কি পানি হবে, তো পানি তো লেখার দরকার নেই, ক্যালসিয়াম কার্বনেট জাস্ট। তাহলে যে ক্যালসিয়াম কার্বনেট কি হবে, অধক্ষে পড়বে। এই ক্যালসিয়াম কার্বনেট পানির নিচের দিকে কি হবে, চলে যাবে, পানির নিচের দিকে চলে যাবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা তো চুনের পানি, ক্যালসিয়াম অক্সাইড এটা তো চুন। এবার ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা হবে না, কেন জানেন? এই ক্যালসিয়াম কার্বনেটই হচ্ছে যে কি চুনের পানির সাথে যদি কার্বন ডাই অক্সাইড
বিক্রিয়া করা হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেটই পাওয়া যায়। আবার যদি এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে আরও যদি অতিরিক্ত আপনার কার্বন ডাইঅক্সাইড চালনা করা হয়, তখন এই যে ক্যালসিয়াম কী লেখা আছে এটা এটার নাম জানি আমি, বলতে পারতাম না, তোরা বলতো দেখি এটার নাম কী জানো, এটার নাম কি এটার নাম, এটা বুঝলাম না তো আমি, ফাইজলাম পাইছো তুমি, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, মজা লাও তুমি। হ্যাঁ 25 নম্বর, নিচের কোন যৌগটি রঙিন হয়? রঙিন যৌগ কে গঠন করে মাই ডিয়ার স্টুডেন্ট? এইটা এমসিকিউ খুঁজে খুঁজে অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে না যে কেমনে বুঝবো স্যার যে এই যৌগটা রঙিন হয় নাকি হয় না। এই জন্য আপনাকে খুঁজতে হবে যে অবস্থান্তর মৌল কার সাথে আছে। অবস্থান্তর মৌল কোনগুলো? গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত মৌলগুলোর আপনি দেখবেন যে কে আছে। দেখেন সোডিয়াম গ্রুপ নাম্বার 1 অবস্থান করছে, তার মানে এটা ক্রস হবে না। ক্যালসিয়াম গ্রুপ নাম্বার 2 অবস্থান করছে, হবে না। আয়রন, আরে বাবা রে, আয়রন তো একটু আগে দেখলেন যে অবস্থান্তর মৌল, তার মানে এটাই হচ্ছে যে কি আপনার রঙিন যৌগ। অ্যালুমিনিয়াম গ্রুপ নাম্বার মনে হয় কততে আসলে, এটা 13তে আসলে মেবি নাকি, তাহলে এটা তো জীবনেও হবে না। 3 থেকে 12-র মধ্যে যারা যারা অবস্থান করবে মৌল গ্রুপ নাম্বার, তারা অবস্থান্তর মৌল, আর অবস্থান্তর মৌল হলে তারা রঙিন যৌগ তৈরি করবে। মাস্তি। দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা এটা বুঝতে পারলেন নাকি পারলেন না? এখন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যান। দেখি আপনারা 5 নম্বরের মধ্যে কত নম্বর আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। দেখ আমার যতগুলো এমসিকিউ ছিল, 1 নম্বর এমসিকিউ, ত্রয়ী সূত্র কে প্রদান করেন? এই যে ত্রয়ী সূত্র, কোনো ধরনের বই উল্টানো যাবে না। ত্রয়ী সূত্র কে প্রদান করেন? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, মেন্ডেলিফের পর্যায় সারণীতে, এই যে মেন্ডেলিফের এই যে পর্যায় সারণীতে কতটি খাড়া স্তম্ভ ছিল? কতটি খাড়া স্তম্ভ ছিল? কতটি খাড়া স্তম্ভ ছিল? প্রশ্ন নাম্বার 3, আধুনিক পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? একটু তাড়াতাড়ি লিখতেছি আর কি, এই কারণে লেখাটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। 4 নম্বর এমসিকিউ, কপার কোন পর্যায়ের মৌল? কপার কোন পর্যায়ের মৌল? কোনো অপশন থাকবে না, অপশন ছাড়ে উত্তর। কপার কোন পর্যায়ের মৌল? 5 নম্বর, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আয়নীকরণ শক্তি বেশি কোনটার বেশি? আয়নীকরণ শক্তি কোনটার বেশি? আমি মৌল 3টা নাম লিখে দিচ্ছি, তাহলেই হবে। ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন। এই যে ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ক্লোরিন। তাহলে এখন তোরা এটার আনসার 5টাই যারা যারা পারবি তারা হচ্ছে যে আমার কলেজের টুকরা রে, ওরা আমার কলেজের টুকরা, আসেন। কিন্তু কথা হলো যে উত্তরগুলো আগে তো বলে দেন স্যার, উত্তরগুলো একটু বলে দিই। চল তুই এখন এই 5টা এমসিকিউ এর জন্য জাস্ট 3 মিনিট সময় নিবি, 3 মিনিট। ত্রয় সূত্র কে প্রদান করেছিলেন? ডোবে রাইনার। 1 নম্বর পাইলেই পাইছস, ডোবে রাইনার, মানে সে ডুবে দৌড়াতো, রান করতো, এই কারণে ডোবে রাইনার মনে করে। দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীর খাড়া স্তম্ভ কতটি ছিল? কয়টা ছিল জি? 13টা ছিল মনে হয় না? 13টা ছিল না রে? আল্লাহ কতটা ছিল যে ভুলে গেলেন আল্লাহ। আমি একটু দেখবো, আমি একটু দেখতে চাই না। এক, 2, 3, 4, 5, 6, 7, 8টা ছিল। আই এম সো দুঃখিত। তাহলে কয়টা ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে এটার আনসার কত হবে? 8টি। এরপর হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। কপার কোন পর্যায়ের মৌল? তাহলে এখন আপনাকে ওই যে আপনি কি করতে পারবেন, তার ইলেকট্রন বিন্যাস করতে পারবেন, ইলেকট্রন বিন্যাস বের করেও দিতে পারেন। আর ওই তো আমাদের কাছে পর্যায় সারণীর কাছে চলে যেতে যাচ্ছিলাম। কপার, কপার হচ্ছে যে কি আপনার 1, 2, 3 চতুর্থ পর্যায়ের মৌল।
কপার হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে এখন আমরা এই যে কপার হচ্ছে যে কি, কপার হচ্ছে যে চতুর্থ পর্যায়ের মৌল। আয়নীকরণ শক্তি কার বেশি? যে সবচাইতে ডানে অবস্থান করবে। বাট এখানে ফসফরাস আর যদি ওই যে ওইটা থাকতো তাহলে ক্লোরিন সবচেয়ে ডানে অবস্থান করছে, তার মানে এখানে ক্লোরিন ইজ দ্য রাইট আনসার। এবার তোরা জানাবি যে 5-এর মধ্যে 5 কে পাইছিলি, আর যারা যারা 5-এ 5 পাইছিলি আমার পক্ষ থেকে একেবারে 1 কেজি ধনিয়া পাতা এবং আমার বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা শুধু তোরই জন্য একেবারে রেখেছি। নিয়ে চলে যাবে আমার কাছ থেকে ধনিয়া পাতা, ঠিক আছে? বুক ভরা ভালোবাসা নিয়ে চলে যাবে আমার কাছ থেকে ধনিয়া পাতা। তাহলে দেখা হচ্ছে আবার আগের নেক্সট ক্লাসে, নাকি মাই ডিয়ার স্টুডেন্ট? আপনারা তাহলে এই ক্লাসে স্লাইড টাইড যত যা কিছু আছে সব কিছু একেবারে পেয়ে যাবেন। টেনশন বিলকুল মত করো, मैं हूं ना। আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।